TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের এই অনুষ্ঠানটি মতো দুটো ভাগে বা দুটো অংশে বিভক্ত করেছি, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ। তবে আজকে দুটো অংশে খুব ভালো খবর দিয়ে, সুসংবাদ দিয়ে আজকের অনুষ্ঠানগুলো আমরা আলোচনা করব। প্রথম অংশে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে যারা প্রথম বাড়ি কিনতে চান, ফার্স্ট টাইম হোম বায়ার যাদেরকে বলে, তাদের জন্য সুখবর রয়েছে যে $100,000 সহায়তা বা হোম অ্যাসিস্ট্যান্স, এটি কারা পাবেন, কিভাবে পাবেন, কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি নানান বিষয় নিয়ে আমরা কথা বলবো। এবং অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে যে আরও একটি সুখবর রয়েছে, বিশেষ করে আমাদের এই কমিউনিটির, বিশেষ করে বাংলাদেশি আমেরিকান যারা আছে, তরুণ যারা আছে, 20 বছর বয়স যাদের আছে, যারা ইন্টারমিডিয়েট পর্যন্ত পাশ করেছে, উচ্চ মাধ্যমিক যেটাকে আমাদের দেশে বলে, তারা একটি চমৎকার চাকরি পেতে পারেন স্পেশাল অফিসার হিসেবে। কিন্তু কোথায়, সেটি নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলোর উপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য অনুষ্ঠানের প্রথম অংশে অংশগ্রহণ করছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় রিয়েলটর জনাব আসিফ এ চৌধুরী। জনাব আসিফ এ চৌধুরী, আপনাকে ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএন এর ভিউয়াররা আজকে আমাদের সাথে যারা এই প্রোগ্রামে যুক্ত হয়েছেন। আজকের প্রোগ্রামটি আসলে অত্যন্ত একটা সুখবর। যারা ফার্স্ট টাইম হোম বায়ার, প্রথমবারের মতো যারা বাড়ি কিনতে চাচ্ছেন, ডাউন পেমেন্টের যাদের অসুবিধা আছে, আমাদের নিউ ইয়র্ক সিটি বা এইচপিডি থেকে একটা সেটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। তো জনাব আসিফ চৌধুরী, এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। কথা বলার আগে এই বিষয়টির উপরে একটু ভূমিকা দিয়ে নিতে চাই যে বিষয়টি আসলে কি, কিভাবে যাব আমরা সেই বিষয়টি নিয়ে। সুপ্রিয় দর্শক, নিউ ইয়র্ক সিটি যে শহর কখনো ঘুমায় না, কিন্তু এই শহরে আজ অনেক মানুষ ঘুমোতে পারেন না নিজের একটি ঘরের স্বপ্ন নিয়ে। বাড়ির দাম যেন প্রতিদিনই একটু করে উপরে উঠছে, আর ভাড়ার চাপ যেন জীবনের এক অনিবার্য বাস্তবতায় পরিণত হয়েছে। 2025 সালের হাউজিং পূর্বাভাস বলছে নিউ ইয়র্ক সিটির অধিবাসীদের জন্য অ্যাফোর্ডেবিলিটি বা ক্রয় ক্ষমতাই হবে আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই বাস্তবতার মাঝেই নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ শুরু করেছে একটি আশা জাগা নিয়ে উদ্যোগ, পেমেন্ট অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। এই প্রোগ্রামের লক্ষ্য প্রথমবারের মতো বাড়ি কিনতে ইচ্ছুক নিউ ইয়র্কবাসীদের পাশে দাঁড়ানো। মাত্র 3% ডাউন পেমেন্ট, এইচপিডি অনুমোদিত শিক্ষা কোর্স সম্পূর্ণ করে এবং 80% EMI আয়ের মধ্যে থাকলে আপনিও হতে পারেন নিজের একটি বাড়ির মালিক। এই প্রোগ্রামের মাধ্যমে সিটি বলছে, স্বপ্ন দেখুন, আমরা আছি আপনার পাশে। তবে প্রশ্ন একটাই, এই সুযোগ কি সত্যি সবার নাগালে? বাজারের বাস্তবতা, মাসিক বাৎসরিক আয় ব্যয়ের হিসাব আর আবেদন প্রক্রিয়ার জটিলতা সব মিলিয়ে কতটা সম্ভব আজ নিউ ইয়র্কে নিজের একটি বাড়ির মালিক হওয়া? সুপ্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা জানবো এই নতুন হাউজিং সহায়তা প্রকল্প আসলে কি, কতটা কার্যকর, কারা এ থেকে উপকৃত হতে পারেন, আর একজন সাধারণ নিউ ইয়র্কবাসীর জন্য এর মানে আসলে কি। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন এমন একজন অভিজ্ঞ রিয়েলটর, যাকে একটু আগে আপনাদের সাথে পরিচয় করে দিয়েছি, যিনি দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কের হাউজিং বাজারে কাজ করছেন। তিনি জানেন ক্রেতাদের স্বপ্ন, সংগ্রাম আর বাস্তবতা কি। তার কাছ থেকে আজ আমরা জানবো নিজের ঘর এখন কতটা কাছে আর কতটা দূরে। তো দর্শক, চলুন শুরু করে আজকের মূল আলোচনা। পেমেন্ট অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, নিউ ইয়র্কের স্বপ্নের ঘর নাকি দূরের তারা? প্রথমবার বাড়ি কিনতে সিটি দিচ্ছে $100,000 সহায়তা। এই ছিল মোটামুটি একটু ভূমিকা। আসিফ চৌধুরী, আপনার কাছে জানতে চাইবি, এই যে একটা বিশাল ব্যাপার বাড়ি কেনার ক্ষেত্রে, আমরা জানি যে প্রথম যারা বাড়ি কিনতে চায় আপনাদের স্বপ্নই থাকে আমেরিকা আসার পরে একটি বাড়ি কেনা, কিন্তু
বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে বাড়ি কেনা একটা স্বপ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে, কিন্তু সেই স্বপ্নের বিষয়টাকেই বাস্তবায়িত করতে নিউ ইয়র্ক সিটি পাশে দাঁড়াচ্ছে $100,000 যেটা অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম দিতে চাচ্ছে। এইটা যেটা আপনার কাছে জানতে চাইবো যে নিউ ইয়র্ক সিটির যে হোম ফার্স্ট ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্স যে প্রোগ্রামটা আসলে এটা কি, এবং এই সহায়তা কারা পেতে পারেন, আবেদন করতে হবে কিনা, আবেদন করতে গেলে কোথায় করতে হবে, এই প্রশ্নগুলো থাকবে। এবং এই প্রোগ্রামে আবেদন করার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে, যদিও কিছুটা আমি বলেছি, কিন্তু আপনার কাছে বিস্তারিত আমি জানতে চাইবো কি কি শর্ত পূরণ করলে এই সহায়তা পাওয়া যাবে, ডাউন পেমেন্ট কত দিতে হবে, এই বিষয়গুলো আপনার কাছে প্রথমেই জানতে চাই জনাব আসিফ চৌধুরী। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ যারা ভিউয়ার যারা আমাদের এই প্রোগ্রামের সাথে যুক্ত হচ্ছেন। অত্যন্ত সুখবর। প্রোগ্রামটি নিয়ে আগেও অনেকবার অনেক ধরনের চেষ্টা চালানো হয়েছিল যে এটা মানুষের যাতে কল্যাণে আসতে পারে, কিন্তু সেটা বাস্তবতা হয়ে ওঠেনি নানান ধরনের ব্যুরোক্রেসির জন্য। বা 2025 একটা অ্যাফোর্ডেবিলিটির একটা ব্যাপার নিয়ে আমাদের নতুন মেয়রও এই ইলেকশনে ক্যাম্পেইন করেছেন এবং ইলেকশন করে জিতেছেন। অ্যাফোর্ডেবিলিটি একটা ড্রাইভিং ফোর্স এই 2025-এর জন্য একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো হাউজিং মার্কেটে কারা প্রথমে পাবেন, প্রথমে বলে নেই সেলফ এমপ্লয়েড, ট্রাফিক এজেন্ট, আপনার একজন রেস্টুরেন্ট ওয়ার্কার, কনস্ট্রাকশন ওয়ার্কার, নার্স, পোস্টাল অফিসার, যারা স্বল্প একটা মিনিমাম বাজেটে যারা কাজ করেন তাদের জন্য এই প্রোগ্রামটা। যাদের হয়তো 3 থেকে 5% দেওয়ার টাকা আছে কিন্তু, বা ক্লোজিং কস্টের পয়সা নাই, বা ডাউন পেমেন্টের পয়সা নাই, বেসড অন দ্যাট আপনার এই অনুদানটা পাওয়ার যোগ্যতা রাখে। আপনি এইচপিডির মাধ্যমে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা করতে হবে। 2, আপনার এইচপিডির কিছু কোয়ালিফিকেশন আছে সেগুলো আপনার কমপ্লিট করতে হবে, এবং ইন্সপেকশন যেটা আছে ওদের ইন্সপেকশনটা আপনার কমপ্লিট করতে হবে। ওদের যে ডিরেক্টিভ যেটা আছে, আপনি এইচপিডি অ্যাপ্লিকেশনে গেলেই আপনি 1 by 1 আপনার যে ক্রাইটেরিয়া যেটা আছে সেটা আপনি দেখতে পাবেন, এবং সেগুলোকে আপনাকে মিট করতে হবে। এবং আপনি যে একটু আগে মেনশন করলেন যে 80% যে আপনার বাজেট যেটা, আপনার যে লিমিট যেটা, সেই লিমিটটা আপনার থাকতে হবে। এবং ক্লোজিংয়ের টাকা অথবা ডাউন পেমেন্টের টাকা, যেটা আপনার হুইচ এভার কামস ফার্স্ট। আরেকটা হলো এই ধরনের প্রোগ্রামে মনে করেন ডিপেন্ডিং অন দ্য প্রপার্টি, আপনার হয়তো এই বাড়িতে 10 থেকে 15 বছর আপনাকে থাকতে হবে। এই বাড়ি আপনি আজকে নিলেন, মানে এটাও একটা শর্তের মধ্যে, একটা শর্তের মধ্যে আজকে নিলেন, আবার আমরা চিন্তা করলাম যে 5 বছর পরে এটা বিক্রি করে দিব বা ভাড়া দিয়ে দিব, ওটা দিতে পারবো না। দিস ইজ স্ট্রিক্টলি ফর ইউ টু লিভ। মানে এটা প্রাইমারি রেসিডেন্স হিসাবে আপনি এই সিটিতে থাকতে হবে, এবং থাকার জন্য এটা 15 বছর পরে আপনি যেটা আপনার করার আপনি করতে পারবেন। তো বেসিক্যালি এইভাবেই আপনার ওয়েবসাইটে আপনার যেতে হবে, অ্যাপ্লিকেশনটা আপনাকে ভালোভাবে ফিল আপ করতে হবে, বুঝতে হবে কোথায় আপনার করণীয় আছে, সেগুলো আপনার কমপ্লিট করতে হবে। আর বাকি যদি কোনো হেল্প লাগে তো আমরা তো আছি। তো শুধু কি এইটুকুই এই শর্ত, নাকি আরো অন্যরকম শর্ত আছে? কারণ $1,000 সহায়তা, এটা কি মানে সরকারি অনুদান বা গ্র্যান্ট বা সহায়তা যেটাই আমরা বলি না কেন, নাকি এটা কোন ঋণের মতো পরবর্তীতে এটা লোন হবে না। আচ্ছা, লোন হবে না, বাট যদি আপনি বিক্রি করতে চান আপনার বুঝতে হবে যে এই যে এটা কনভেনশনাল মর্গেজ না, বুঝছেন? আপনার বাড়ি কেনার আগে আপনার একটা লোন অ্যাপ্লিকেশন আপনার রেডি করতে হবে। আপনার দেখতে হবে যে আপনার ক্রেডিট ঠিক আছে কিনা। আপনি আদৌ মনে করেন আপনি 100,000 পুরা লোনটা কিন্তু আপনি পাচ্ছেন না, আপনি একটা আংশিক আপ টু $100,000 আপনাকে, সর্বোচ্চ 100,000 আপনাকে দিবে। হয়তো 40,000 হতে পারে, ডিপেন্ডিং অন, আমি তো আর এক্স্যাক্টলি আপনার নাম্বারটা বলতে পারবো না, এক একজনের ক্ষেত্রে সেটা আপনার প্রযোজ্য হবে। বাট আপনার খেয়াল রাখতে হবে যে আপনি একটা লোনটা আপনি অ্যাপ্লিকেশন কমপ্লিট করেছেন, আপনার আয় ব্যয়ের সাথে আপনার এগুলো, কারণ থার্ড পার্টি কিন্তু আপনাকে লোন দিতে হবে ইন অর্ডার টু বাই দিস হাউস। বাট বেনিফিটটা হলো যে 100,000 10,000 টাকা দিলেও 20,000 টাকাও যদি পাওয়া যায়, ক্লোজিং কস্টের টাকাটা পাওয়া যায়, সেটাও অনেক। এটাই মনে রাখতে হবে। তো কারা কারা কোয়ালিফাই করবেন? ট্রাফিক এজেন্ট, সেলফ এমপ্লয়েড যারা উবার চালান, ট্যাক্সি চালান, রেস্টুরেন্টে কাজ করেন বা কনস্ট্রাকশনে কাজ করেন,
পোস্টাল জব করেন, সেই ধরনের যারা মনে করেন 6 ফিগার, বাট দেন এগেন 6 ফিগার ইজ নট এনাফ, আপনার 3জন বাচ্চা আছে বা ফ্যামিলি আছে, আপনার 6 ফিগার স্যালারিতেও আপনার এটা কাভার করতেছে না। তো ওনাদের জন্য এটা একটা আইডিয়াল, আপনার একটা ক্লোজিং কস্টও যদি 30, 40, 45 হাজার টাকা আপনি পেয়ে যান, ইটস এ বিগ হেল্প। তো যে ক্ষেত্রে আপনি বলছেন যে যে পাওয়ার ক্ষেত্রে যারা কারা পাবে, সেক্ষেত্রে আপনি বললেন সেলফ এমপ্লয়েড যারা আছেন। তো সেলফ এমপ্লয়েড বলতে তো নানান দিক থেকে, যেটা বললেন যে ট্যাক্সি বা উবার যারা আমরা চালাই, সেখান থেকে শুরু করে যারা আমরা বিভিন্ন ব্যবসা করে থাকি, বিভিন্ন রকম আছি। তো এই ক্ষেত্রে কি কোন রকম, বা আপনি ফেডারেল জব যারা করে তাদের কথাও বললেন, বা সিটি জব করে তাদের কথা বললেন, এগুলো ছাড়াও কি যারা মানে পাওয়ার ক্ষেত্রে মানে স্যালারি বা যেটা আয়ের ইনকামের কোনো থ্রেশহোল্ড আছে যে এত পর্যন্ত বেতন যদি হয় তাহলেই পাবে, এর উপরে হলে পাবে না? হয়তো সে এই যে ক্রাইটেরিয়া গুলো বললেন, সেলফ এমপ্লয়েড বা ফেডারেল জব বা ইয়ার জব করেন, সিটির জব করেন, তাদের হয়তো সেই থ্রেশহোল্ডের বাইরে বা উপরে সবারই কম বেশি পাওয়ার এবিলিটি আছে, মানে কতটুকু পাবেন আমরা বলতে এক্স্যাক্টলি আপনার ওই এইচপিডি ওটা ডিসিশন দিবে। হ্যাঁ, মনে করেন কাউকে হয়তো 40,000 দিবে, কাউকে হয়তো 20,000 দিবে, কাউকে হয়তো 80,000, কাউকে হয়তো 100,000-ই দিবে। ওদের যে যখন আপনি অ্যাপ্লাই করবেন, যখন অ্যাপ্লিকেশনটা ফিল আপ করবেন, তখন আপনি একটা আনসার পেয়ে যাবেন যে ইউ কোয়ালিফাই ফর 100,000, ইউ কোয়ালিফাই ফর 80,000 অর কোয়ালিফাই ফর 40,000। একজনের জন্য এক একভাবে আনসার আসতে পারে। তো আপনি যে অনেকগুলো টার্মের কথা বললেন, এএমআই এর কথা বললেন, এইচইউডির কথা বললেন, তো এই যে 80% এএমআই, এটা মানে আসলে কি? মানে এতে কি নিউ ইয়র্কে কতজন পরিবার যোগ্য হতে পারে বলে, মানে কারা এই যোগ্যতার মধ্যে এসে এই সহায়তাটা পাবে? তাদের টার্গেট হলো যে আপনি 20% আপনার বাড়ির দিকে যাবে, 80% আপনার জন্য ইনকামটা আপনার থাকে। কারণ আপনার তো শুধু বাড়ি ভাড়া দিলে হবে, মর্গেজ দিলে হবে না, আপনার তো অন্যান্য খরচও আছে, আপনার ফ্যামিলি আছে, আপনার অন্যান্য বিল আছে, গাড়ি আছে, ইন্স্যুরেন্স আছে, আপনার যে এক্সপেন্স আছে, সেগুলোও ক্যালকুলেট করে ওরা 80%-এ নিয়ে আসছে। 80%-এ নিয়ে আসছে যে, জি, মানে এইটুক পর্যন্ত যারা যোগ্য হতে পারবে তারা এই লোনটা। বাড়ি বলতে অনেকে যে সবাই যে আপনি $1 মিলিয়ন বাড়ি কিনবেন তা না, আপনি কন্ডোমিনিয়াম কিনতে পারেন, কোঅপ কিনতে পারেন। আপনার তো আসলে ওদের তো টার্গেট হলো যে অ্যাফোর্ডেবিলিটি করে যে হাউজিং ক্রাইসিস যেটা আছে সেটাকে সীমিত করে নিয়ে আসা, হ্যাঁ, এটাকে অ্যাড্রেস করা। তো এই অ্যাড্রেস করার উদ্দেশ্যেই কিন্তু এটা ক্রিয়েট হয়েছে বা এবং সাপোর্টেড হইতেছে। তো আপনি যেটা বললেন যে 3%-এর কথা বললেন, ডাউন পেমেন্টের সুবিধার কথা বললেন, তো নিউ ইয়র্ক শহরে আপনি তো খুব ভালো করে জানেন, নিউ ইয়র্ক সিটিতে একটা বাড়ি যেমন তেমন একটা বাড়ি কিনতে গেলে 100, 150, 200 বছর আগের হয়তো তৈরি করা বাড়ি, সেটা কিনতে গেলে $1 মিলিয়ন নিচে পাওয়া খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায়। তো এই ক্ষেত্রে বাস্তবতার নিরিখে এই যে 3% ডাউন পেমেন্টের যে সুবিধা যেটা বলছেন, এটা কি যথেষ্ট? মানে এটাও কি যারা যে শ্রেণীর কথা বললেন তাদের কি নাগালের বাইরে যাবে কি, নাকি তারা পারবে এটা? আপনার কথা সত্য, যে আপনি যেটা বলছেন সেটা ইগনোর করার কোনো উপায় নাই, বাট এটা একটা সাপোর্টিং একটা অংশ, নাথিং এলস। আপনি পুরো বাড়িটা যে আপনি পেয়ে যাবেন বা হবে আপনি দেখে নিতে হবে আপনার ওই যে মর্গেজের যে অ্যাপ্লিকেশনে আপনার কতটুকু আপনার অ্যাফোর্ডেবিলিটির ব্যাপার আমরা বারবার বলতেছি, আপনার কত টাকা পেমেন্ট আসবেন বা কোন প্রোগ্রামে, গভর্নমেন্ট ব্যাক প্রোগ্রাম আছে, স্টেট নিউক্সোনিয়াম আছে, এফএইচএ আছে, হয়তো কনভেনশনালটা না দিয়ে আপনি গভর্নমেন্ট ব্যাক প্রোগ্রামেও যেতে পারেন। তো দেন এগেন অল দিস থিং হ্যাজ টু কাম ইন ফ্যাক্টর। আপনার বসতে হবে, ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট করে আপনার আগাতে হবে। যে সবার ক্ষেত্রে যে আপনি বড় বাড়ি কিনবেন সেটাও দরকার নেই, আপনার হয়তো 2 বেডরুম 3 বেডরুম কন্ডোমিনিয়ামও নিতে পারেন, আপনার একটা কোঅপ নিতে পারেন, সেইভাবে বা আপনি আগাইতে পারেন। যদি মনে করেন যে আপনার জন্য এই বিশাল অঙ্কের মর্গেজ নেওয়া এই মুহূর্তে আপনার পক্ষে সম্ভব না, তখন আপনি ছোট আকারের, সীমিত আকারের প্রাইস রেঞ্জের মধ্যে আপনি দেখতে পারেন। তো এক্ষেত্রে বাড়ি কেনার ক্ষেত্রে তো শুধু ইচ্ছে করলেই বাড়ি কেনা যায় না, বা টাকা থাকলেও বাড়ি কেনা যায় না, অনেক ফর্মালিটিস আছে এটা বাড়ি কেনার ক্ষেত্রে। এবং আমি সেক্ষেত্রে HQS এর কথা, অর্থাৎ হাউজিং কোয়ালিটি স্ট্যান্ডার্ডের কথা বললেন। এই যে এই HQ পরিদর্শন, এই প্রক্রিয়াটি তো জটিল না সময় সাপেক্ষতা? না, জটিল ঠিক না। আপনার অ্যাপ্লিকেশনের করার মাস 2-1-এর মধ্যে ওনারা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকে, এবং তখন যে বাড়িটা আপনি চুজ করলেন
ওই ল্যান্ডলর্ডের সাথে তখন আপনার অ্যাপয়েন্টমেন্ট করে বা রিয়েল এস্টেট এজেন্টের সাথে নিয়ে আপনার ওরা দেখতে চায় যে বাড়িটা সেফ কিনা, আপনি যে পরিবেশটা আপনি কিনতে চাচ্ছেন, কি কিনতে চাচ্ছেন, ওটার এখানে কোনো লেড আছে কিনা বা ইলেকট্রিক্যাল ইয়ে আছে কিনা কোনো ধরনের, কারণ গভর্নমেন্ট ব্যাক প্রোগ্রাম আপনি আবার টার্ন অ্যারাউন্ড করে আপনি সিটিকে আবার সু করতে পারেন। তো ওই সব দিক থেকে যারা সেফটি ইস্যুতে এরা এই ইয়েটা রাখছে। তো এক্ষেত্রে আপনি যেটা বললেন যে শহরের যেটা নির্ধারিত 95% যে HUD, এই কথাটি শব্দটি আপনি ব্যবহার করেছেন, এই সীমার মধ্যে একটা ভালো বাড়ি পাওয়া আসলে কি বাস্তবিক পক্ষে সম্ভব? অসম্ভব বলে কিছু নাই। আপনি 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 যদি কাজ করেন রিয়েল এস্টেট এজেন্টের সাথে, সময় দিতে হবে আপনাকে, সময় নিয়ে আপনি সার্চ করতে হবে। প্রথমে তো আপনার কোয়ালিফাই করতে হবে আপনার ক্রাইটেরিয়া, আপনার মর্গেজ যেটা, এর সাথে মনে করেন আপনার সিটির সাথে আপনার কাজ করতে হবে। 2 নম্বর আপনার একজন রিয়েল এস্টেট এজেন্টের সাথে কাজ করতে হবে। 3 নম্বর একজন মর্গেজের লোকের সাথে কাজ করতে হবে। 3-4টা এজেন্সির সাথে আপনি সমানভাবে আপনার সময় দিতে হবে, দিয়ে একটা টোটাল একটা প্ল্যান রেডি করতে হবে। প্ল্যান আজকে আপনি শুরু করলেন, হয়তো 3 থেকে 4 মাস লেগে যাবে আপনার সব কিছু রেডি করতে, বাট ইটস পসিবল। হয়তো আজকে থেকে যদি শুরু করেন, বাই দ্য সামারে আপনি একটা রেজাল্ট আপনি পাবেন, একটা রেজাল্ট পাবেন। আপনি হয়তো 6 বেডরুমের বাড়ি পাবেন না, হয়তো 2 বেডরুমের বা 3 বেডরুমের বাড়ি পেতে পারেন, বুঝছেন? যে আপনার যে স্টোরিয়া হইতে হবে সেমন আপনি ব্রঙ্কসও পাইতে পারেন। ওদের তো উদ্দেশ্য হইলো আপনাকে একটা বাড়ি দেওয়া, একটা প্রপার্টি কিনা, তো সহায়তা করা। মনে করেন আপনি স্টেট অফ 4 বেডরুম, আপনার 2 বেডরুমের একটা বাড়ি নিতে পারেন বেসমেন্ট সহ, আপনার পারপাস সার্ভ হয়ে গেল। আপনার 2জন বাচ্চা, আপনি 2 বেডরুম নিয়ে আপনার একটা মাথা কাজ ঠাই হয়ে গেল। তো ডুয়েবল, পসিবল, ইম্পসিবল বলে কোনো কিছু নেই। হ্যাঁ, আপনার কাছে জানতে চাইবো যে এটা কিভাবে আবেদন করতে হবে সে বিষয়টি জানতে চাইবো। তো একজন দর্শক অনেকক্ষণ অপেক্ষা করছে, তার ফোনটি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। ওকে, আসসালামু আলাইকুম। আমার নাম হাসান। আমার অলরেডি 4 ফ্যামিলি বাড়ি আছে। জি, আমি আরেকটা বাড়ি দেখছি, ওইটা 3 ফ্যামিলি, কিন্তু আমার লোনই হয়ে গেছে অ্যাপ্রুভ, কিন্তু সমস্যা হলো 3rd ফ্লোরে একটা ভাড়াটিয়া আছে, তারা নামাই দিতে পারবে না। তো এখন রুল কি? এই ভাড়া আমি ধরেন কিনলাম, এখন এই ভাড়াটিয়া আমাকে ভাড়া দিল, বাড়িটাকে কিভাবে তুলবেন? আপনি তুলে নিয়ে বাড়িটাকে নিজে রেজিস্ট্রি করবেন? এখন নতুন কি সিস্টেম কি আছে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জনাব আসিফ চৌধুরী, কোশ্চেনটা ছিল আসলে ক্লিয়ার হয় যে না। উনি একটা বাড়ি কিনছেন, 3 ফ্যামিলি হাউস, একটা ফ্যামিলিতে 2nd ফ্লোরে একজন, 3rd ফ্লোরে একজন ভাড়াটিয়া থাকে, সে উঠতে চাচ্ছে না। এখন কি নিয়ম, তাকে এটা কিভাবে তিনি কি করবেন? প্রথমে তো মনে করেন আপনি যে আপনার যে ট্যালেন্ট আছে তার সাথে কথা বলুন, বা আপনি কোনো উত্তেজিত হবেন না, মানে নম্র ভদ্র ভাষায় আপনার সাথে নেগোশিয়েট করুন, জানুন ওনার সমস্যাটা কি। কোনো ধরনের যদি জব রিলেটেড হয়ে থাকে বা ফিজিক্যাল কোনো সমস্যা থাকে বা হেলথ ইস্যু থাকে, তাহলে তো আপনি তেমন কিছু করতে পারবেন না। আপনি ওনাকে হয়তো কিছু টাকা পয়সা দিয়ে কম্পেনসেট করে ওনাকে রিকোয়েস্ট করতে পারেন, ভাই আপনি চলে যান, আই নিড দিস প্রপার্টি আমার ব্যক্তিগত ইউজের জন্য, আপনি অন্য জায়গায় চলে যান। আপনাকে লাভ না হয়, তাহলে যদি লাভ না হয় তাহলে আপনি একজন লয়ার নিতে পারেন, লয়ারের মাধ্যমে আপনি ওনাকে ইভিকশন প্রসেসটা শুরু করতে পারেন। তো ইভিকশন প্রসেসটা হয়তো 3 থেকে 6 মাস বা 8 মাস, বছরও লাগতে পারে, বাট আপনার ওই আইনের মাধ্যমেই তাকে সরাতে হবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের হাতে সময় নিতে এখন শুধুমাত্র জানতে চাই যে আবেদনটা কিভাবে করবে? এইচপিডির মাধ্যমে, এইচপিডির মাধ্যমে আবেদন করতে হবে। তো লাস্ট যে ছোট্ট 1 মিনিটে আপনি একটি প্রশ্নের উত্তরটা দেবেন, যে ধরুন একজন ক্রেতা, আমি মনে করুন যে প্রথমবারের মতো বাড়ি কিনতে চাই, তো তাহলে এই প্রোগ্রামে আবেদন করার ক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন? প্রথমে তো আপনি এইচপিডির মাধ্যমে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করুন। ওইখানে গাইডলাইন যেগুলো আছে, আমরা যেগুলো ডিসকাস করলাম, বেসিক্যালি ওইগুলোই ওইখানে থাকবে, ওইগুলো আপনাকে ফলো করতে হবে। প্রথমে এটাই তো করলেন। 2 নম্বর একজন রিয়েল এস্টেট এজেন্টের সাথে কথা বলুন। আপনি যদি ওয়ান্স ইউ কোয়ালিফাই হয়ে যান, তখন একজন এজেন্টের সাথে যোগাযোগ করুন। সে আপনাকে, আপনার যদি মর্গেজ ব্রোকার না থাকে, সে আপনাকে নিয়ে যাবে আপনার একজন মর্গেজ ব্রোকারের সাথে। আপনি কাজ করতে হবে, কারণ আপনি দেখতে হবে আপনি কতটুকু কোয়ালিফাই করেন, লোন আপনার কতটুকু হবে, এবং আপনার অ্যাফোর্ডেবিলিটির ব্যাপার যেটা আমরা বললাম, আপনি অ্যাফোর্ড করতে পারবেন কিনা, সেই অনুসারে আপনি বাড়ি দেখবেন। হয়তো আপনার 3 বেডরুমের বাড়ি দরকার না, আমরা 2 বেডরুম হয়তো 400,000
5,000-এ আপনি পেয়ে যাবেন, আপনার 500,000-এ যেতে হচ্ছে না। আপনার জামাইকাতে হয়তো কুইন্স ভিলেজে আপনি পেয়ে যাচ্ছেন, আপনার হিল সাইডে না পাইলেও কুইন্স ভিলেজে হয়তো পাবেন, বা আরো একটু ভিতরে গেলে পাবেন, বা আপনার বেল রোজের দিকে গেলে হয়তো পাবেন, বা ব্রঙ্কসের সাউথ ব্রঙ্কসের দিকে গেলে পাবেন। হ্যাঁ, পাবেন না কেন, পাবেন, বাট হয়তো আপনার যে আইডিয়াল যে লোকেশনটা হয়তো সেটা তো পাবেন না, বাট পাবেন। এটা শুধু সিটির মধ্যে সীমাবদ্ধ, এটা মানে 5টা বড়ের মধ্যে সীমাবদ্ধ? মধ্যেই জি, হ্যাঁ, প্রোগ্রাম। স্ট্যাটেন আইল্যান্ডও একটা আপনার অপশন আছে, আপনার ব্রঙ্কস আছে, ব্রুকলিন আছে, আপনার জায়গা অনেক জায়গা আছে। ম্যানহাটন তো ইজ নট পসিবল, ম্যানহাটন ছাড়া বাকি যে 4টা বড় আছে আপনি সেখানে এই সহায়তাটা পাওয়া যেতে পারে কিনতে গেলে। অনেক ধন্যবাদ জনাব আসিফ চৌধুরী। আমাদের হাতে প্রথম অংশের হাতের সময় নেই, দ্বিতীয় অংশ শুরু করতে হবে, তাই আপনার এই আলোচনার মধ্যে দিয়ে বা আপনি যে বিষয়টি নিয়ে আজকে কথা বললেন, এটি যারা আমরা প্রথম বাড়ি কিনতে চাই অথচ আমাদের অর্থ কম, তাদের জন্য একটি বড় ধরনের সহায়তা বলে আমরা মনে করছি। আপনার এই আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ যারা আমাদের সাথে ক্রমে যুক্ত হয়েছেন, এবং কোনো ধরনের যদি হেল্প লাগে যোগাযোগ করতে পারেন। আমার নাম আসিফ চৌধুরী, 9177415308। থ্যাংক ইউ। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা নিউ ইয়র্কে যারা প্রথম বাড়ি কিনতে চাই সিটিতে, তাদের বাড়ি কেনার ক্ষেত্রে যে $100,000 সহায়তা কিভাবে পেতে পারি, কোথায় পেতে পারি, কিভাবে আবেদন করতে হবে, কি কি শর্ত আছে, সবগুলো বিষয় নিয়ে আমরা কথা বলেছি। আমরা যাব একটি বিরতিতে, বিরতির পরে এসে আরেকটি গুরুত্বপূর্ণ এবং আরেকটি খুশির খবর নিয়ে আমরা আলোচনা করব যে নিউ ইয়র্ক সিটি হেলথ হসপিটালে নানা রকম সুবিধা সহ স্পেশাল অফিসার পদে স্বপ্নের চাকরি আমাদের জন্য অপেক্ষা করছে। সেটি নিয়ে আলোচনা করব এই অনুষ্ঠানে ইকবাল মুর্শেদ, তিনিও হসপিটাল পুলিশ অফিসার নিউ ইয়র্ক সিটি হেলথ অ্যান্ড হসপিটালে। তার মাধ্যমেও এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত কথা বলতে চাই, এবং আমাদের তরুণ প্রজন্ম যারা আছে তারা যাতে একই দিকে সমাজসেবা এবং একই সাথে একটা নিজেদের জীবন গড়তে পারি সেই বিষয়টি পরিষ্কার করতে চাই। নিচ্ছে একটি ছোট্ট বিরতি, বিরতির পরে এসে আমরা দ্বিতীয় অংশটি আলোচনা করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজে। ভিউজ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে নিউ ইয়র্ক সিটি হেলথ হসপিটালে নানা রকম সুবিধা সহ স্পেশাল অফিসার পদে স্বপ্নের চাকরির অপূর্ব সুযোগ, এবং এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন এই পর্বের সম্মানিত অতিথি ইকবাল মুর্শেদ, হসপিটাল পুলিশ অফিসার, নিউ ইয়র্ক সিটি হেলথ অ্যান্ড হসপিটাল। জনাব ইকবাল মুর্শেদ, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই। আপনার মাধ্যমে TVN 24-এর এই জনপ্রিয় অনুষ্ঠান দ্য ভিউজ যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনার কর্মব্যস্ততা খুবই গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, এবং একটি আমাদের নতুন প্রজন্মের যারা এই চাকরিতে আসতে চান তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বা পথপ্রদর্শক হিসেবে যে আলোচনাটি করবেন সেটিও আমাদেরকে অনেক ঋদ্ধ করবে। আপনার এই আলোচনাটি করার আগে এইটার গুরুত্ব সম্পর্কে একটু বলে নিই। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের এই দ্বিতীয় পর্বে আমরা আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় চাকরির সুযোগ নিয়ে আলোচনা করব। নিউ ইয়র্ক সিটি হেলথ অ্যান্ড হসপিটালের স্পেশাল অফিসার পদ, এই পদটি নিয়ে। এই পদটি শুধু একটি চাকরি নয়, এটি একটি সুযোগ যেখানে আপনি আপনার কমিউনিটিকে নিরাপদ রাখতে পারবেন, পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে পারবেন এবং সাথে সাথে জীবনের জন্য প্রয়োজনীয় আর্থিক নিরাপত্তা অর্জন করতে পারবেন। স্পেশাল অফিসার পদের জন্য প্রাথমিক যোগ্যতা খুবই সহজ, মাত্র 20 বছরের কম বয়স, আমেরিকান নাগরিকত্ব এবং উচ্চ মাধ্যমিক ডিগ্রি বা GED। এই পদে নিয়োগ পেলে আপনি পাবেন প্রাথমিক বেতন $39,206, যা 5 বছরের মধ্যে বৃদ্ধি পেয়ে $56,508 উন্নীত হবে। এছাড়াও অস্ত্র শনাক্তকরণ স্ক্যানিং প্রশিক্ষণের জন্য অতিরিক্ত $5,000 বোনাস, স্বাস্থ্য বীমা, অবসর ভাতা, ফ্লেক্সিবল স্পেন্ডিং অ্যাকাউন্ট এবং অন্যান্য সঞ্চয় প্রোগ্রাম যা আপনাকে আরও নানাবিধ আর্থিক স্থিতিশীলতা এনে দেবে। তাই বাংলাদেশি আমেরিকান সম্প্রদায়ের তরুণদের জন্য এটি একটি স্বপ্নের সুযোগ, কেননা এখানে আপনি শুধু একটি চাকরি পাবেন না, বরং পেশাগত উন্নয়ন, কলেজ টিউশন ডিসকাউন্ট এবং বার্ষিক ছুটি সহ অন্যান্য সুবিধা পেয়ে নিজের জীবনকে আরও সুরক্ষিত ও সমৃদ্ধ করতে পারবেন। তাই যারা কমিউনিটির সেবা করতে চান এবং একই সাথে নিজের ভবিষ্যৎ গড়তে চান তাদের জন্য স্পেশাল অফিসার পদের চাকরিটি একদম আদর্শ, যা স্বপ্ন পূরণের উত্তম রাস্তা। তো দর্শক, চলুন এই বিষয়টি নিয়েও বিস্তারিত আলোচনা করি আজকের অতিথি জনাব ইকবাল মুর্শেদের সাথে। জনাব ইকবাল মুর্শেদ, আমি একটু গুরুত্ব বা কিছুটা বলেছি,
আপনার কাছ থেকে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে চাইবো যে এই যে স্পেশাল অফিসার পদের জন্য ন্যূনতম যোগ্যতা কি কি এবং আবেদন প্রক্রিয়া কেমন, কবে থেকে আবেদন করা যাবে এবং কবে নাগাদ শেষ হবে। এই বিজ্ঞপ্তিটি আমি যতদূর জানি এই মাস থেকেই শুরু হওয়ার কথা ছিল, এখন বোধহয় একটু পিছিয়েছে। তারপর আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই জনাব ইকবাল মোর্শেদ। জি রানা ভাই, আপনি ঠিকই বলেছেন, এটি এই মাসে হওয়ার কথা ছিল, বাট এটি এখন ডেট চেঞ্জ হয়ে ফেব্রুয়ারির 4 তারিখ থেকে ফেব্রুয়ারির 24 তারিখ পর্যন্ত তারা অ্যাপ্লিকেশন রিসিভ করবে। তারপরে তারা যারা অ্যাপ্লিকেশন করবে তাদেরকে একটা ডেট দিবে কবে সিভিল সার্ভিস এক্সাম। সো সিভিল সার্ভিস এক্সামে তারা এক্সামে অ্যাটেন্ড করে সেখান থেকে তারা পাস করতে হবে, তারপর থেকে প্রসেসিংগুলা শুরু হবে আমাদের। আচ্ছা, তো এই ক্ষেত্রে যে আবেদনের তো আমরা সময়টা জানলাম, ন্যূনতম যোগ্যতা কি কি আছে বা আবেদনের প্রক্রিয়াগুলো কিরকম? আবেদনের প্রক্রিয়াটা যেহেতু এটি একটি সিটি জব, সেখানে আমি বলবো একেবারেই কুইক না হলো মোটামুটি এটা একটা নির্দিষ্ট টাইমের ভিতরে তারা এটা শেষ করে আগের চেয়ে এখন আরেকটু তারা তাড়াতাড়ি করার চেষ্টা করে। প্রথমত যারা পাস করবে, পাস করার পরে তাদের প্রথম একটা ধাপ সেখানে আছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেক। সো আমাদের কমিউনিটি সাধারণত আমি বলবো যে অলমোস্ট প্রায় সবাই ব্যাকগ্রাউন্ড চেকে পাস করে। ব্যাকগ্রাউন্ড চেকে পাস করার পরে তাদেরকে একটা হায়ারিং পোল হবে, সেখানে তার একটা নির্দিষ্ট 5 থেকে 6 মাসের ভিতরে হায়ারিং পোলে আসলে মূলত একটা মেইন যে ফর্মালিটি, মেইন যে জায়গাটা, সেখানে সবাইকে একটা ইন্টারভিউর মাধ্যমে তারা যেটা সেখানে দেখে যে এই অফিসার সেই কাজটা ঠিকমতো করতে পারবে কিনা, সে ঠিকমতো অন্যদের কথা বুঝে কিনা এবং সে যেই কথা বলে সে অন্যরা তা বুঝে কিনা। সো এই জিনিসগুলো যখন তারা কনফার্ম হয়ে যায় এবং তার ব্যাকগ্রাউন্ড চেক কনফার্ম সব কিছু পজিটিভ, দেন তারা তাকে হায়ার করে। হায়ার করার পরও আমাদের আরও কিছু প্রসেসিং আছে সেখানে। দিস ইজ নট এ ফাইনাল, দেন তাকে যেতে হবে সাইকোলজিক্যাল এক্সাম, হুইচ ইজ লাইক 700 or 800 কোশ্চেন থাকে, সেখানে একটা সাইকোলজিক্যাল এক্সাম আছে, মনস্তাত্ত্বিক পরীক্ষা যেটাকে বলে। তারপরে সেটা আছে, রিটেন পরীক্ষা আছে, তারপরে একটা ভাইভা আছে। ওই প্রসেসিংয়ে তার মেডিকেল এভরিথিং কমপ্লিট হওয়ার পর তাকে একাডেমিতে যেতে হবে। মোটামুটি ওইভাবে ওই প্রসেসেই কাজটা অল্প সময়ের ভিতরে কমপ্লিট হবে আর কি। যেহেতু আমরা তো জানি যে চাকরি যদি আমরা করি বা আমেরিকায় যারা আসছি অনেক বড় স্বপ্ন নিয়ে আমরা আসি এবং এখানে শুধু চাকরির পাশাপাশি সম্মান, অর্থ দুটোই আমরা চিন্তা করি। এক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো যে প্রাথমিক পর্যায়ের এই চাকরিতে প্রবেশ করতে গেলে আমার বয়স কত লাগবে, শিক্ষাগত যোগ্যতা কি হবে এবং বেতন স্ট্রাকচার বা বেতন স্কেলটা কি থাকবে, বা বছরে কি কি আর কি কি সুবিধা পাওয়া যাবে? খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন রানা ভাই। সেটা হচ্ছে তার আগে আমি মূলত একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি জানেন এটি হসপিটাল পুলিশ, এটি একটি ওয়ান অফ দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সি ইন দ্য নিউ ইয়র্ক সিটি। সো এখানে ল এনফোর্সমেন্ট এজেন্সির জবটাতে অন্যান্য জবের চেয়ে কিছু কিছু ফ্যাসিলিটিস একটু বেশি থাকে, কিছু কিছু ডিফারেন্সেস থাকে তারা যেগুলো তারা পায়। যেমন ফর এক্সাম্পল আমি বলবো, আমরা দেই আপনার ইউনিফর্মের জন্য প্রতি বছর $15,000 পাই, $1,500 প্রতি বছর আমরা এটা পেয়ে থাকি, যেটা সাধারণত অন্যান্য জবে এইভাবে এটা হওয়ার কথা না। এবং এর বাইরে যেটা আপনি উল্লেখ করলেন, আমাদের একটা গুড নিউজ হচ্ছে এই রিসেন্টলি তারা আমাদের একটা স্যালারি ইনক্রিজ করছে, সেটা হচ্ছে $5,000। এটা হলো ওয়াইফোন ডিডাকশন সিস্টেম। আচ্ছা, এটা একটা নতুন সিস্টেম নিউ ইয়র্ক সিটি পাবলিক হসপিটালগুলোতে অলরেডি চালু হয়ে গেছে এবং কিছু কিছু জায়গায় এখনো বাকি আছে, আস্তে আস্তে এটা শুরু হবে। সমস্ত অফিসাররা, সে যার তার যতদিনই চাকরি বয়স হোক না কেন, সবাই অন টপ অফ দেয়ার স্যালারি দে উইল গেট অ্যানাদার $5,000 এভরি ইয়ার। এর বাইরে আরেকটা কিছু কিছু আমাদের ফ্যাসিলিটিস আছে, যেখানে তারা একটা ফায়ার গার্ড লাইসেন্স যাদের আছে তারা অ্যানাদার $2,000 মতো এক্সট্রা পাচ্ছে তারা। সো এখানে 5,000 এবং এক্সট্রা 1,500 এবং অ্যানাদার 2,000, এই ইনকামটা টোটালি আলাদা অন টপ অফ দ্য স্যালারি। তো এটা একটা বড় ধরনের বেনিফিট আমাদের ল এনফোর্সমেন্ট অফিসারদের জন্য, বিশেষ করে যারা হেলথ অ্যান্ড হসপিটালে কাজ করছে। তো এক্ষেত্রে যেটা ইনিশিয়াল যখন আমি প্রবেশ করব তখন বেতন স্কেলটা কত হচ্ছে, 1 বছর পরে কত হচ্ছে, 2 বছর পরে কত হচ্ছে,
যেটা অন্যান্য ক্ষেত্রে অনেক চাকরির ক্ষেত্রেই হয় না, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে যতটুকু আমি জানি সেটা যদি আপনি একটু বলেন যে কত দিয়ে আমাদের শুরু হয় এবং 5 বছর পরে কত পর্যন্ত বাড়ে। সুন্দর একটা প্রশ্ন করছেন আপনি। এটা একটা গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময়ই যখন কোনো জবে ঢুকি সাধারণত আমরা দেখি যে আসলে স্যালারিটা কত আছে, হ্যাঁ, কিন্তু স্যালারি একমাত্র জব আমি বলবো ল এনফোর্সমেন্টে যেখানে স্যালারি কিন্তু যা দিয়ে শুরু হয় তা কিন্তু থাকে না, এটা কিন্তু খুব দ্রুত জাম্প করে। সো ল এনফোর্সমেন্ট জবটা এটা অন্য একটা এই ধরনের একটা জব যেখানে 5 বছর করার পরে আপনি দেখা গেছে যে 5 বছরের ভিতরে আপনার $20,000 থেকে $25,000 আপনার স্যালারি জাম্প করছে, আচ্ছা। যেটাকে অন্য অন্য জবে যেখানে 2 থেকে 3,000 টাকা জাম্প করে সেখানে। তো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আরেকটা জিনিস হচ্ছে নিউ ইয়র্ক সিটি হেলথ অ্যান্ড হসপিটাল, এই নিউ ইয়র্ক সিটিতে যে সমস্ত জবে সবচেয়ে বেশি ওভারটাইম তার মধ্যে একটা হসপিটাল পুলিশ। আমাদের প্রচুর ওভারটাইম। সো ইনক্লুডিং ওভারটাইম একজন নিউ অফিসারও দে ক্যান মেক $80,000 to $100,000 এভরি ইয়ার। মাশাআল্লাহ। They can make $80,000 to $100,000. So they have a lot of overtime. So এটা এক ধরনের বড় ধরনের সুবিধা। আপনি যদি কেউ যদি সময় দিতে পারে সে ইচ্ছা করলে ওখান থেকে টাকা মেক করতে পারে। এর বাইরে আমাদের যেই বেনিফিটগুলো আছে সেটা তো গভর্নমেন্ট জব হিসাবে যে বেনিফিটগুলো থাকে, যেমন রিটায়ারমেন্ট বেনিফিট। আপনি দেখেন 41 million working people in the United States. They don't have sick pay, they don't have holiday pay. তারা কাজ করে, এমনকি আপনি জানেন নিশ্চয়ই অনেকেই কিন্তু এই দেশে 60 ঘন্টা কাজ করে, 70 ঘন্টা কাজ করে, বাট 40 ঘন্টা পরে যে টাইমটা তারা কাজ করে তারা কিন্তু ওভার টাইম পায় না, সেটা জাস্ট রেগুলার পে। সো আমাদের এখানে 37.5 আওয়ারের পরে যে যত সময়ে কাজ করবে সেই টাইমটা ওভার টাইম হিসাবে কাউন্ট করবে। এবং ওভারটাইমের বেতন তো সাধারণ সময়ের থেকে অনেক বেশি, 1.5 সাধারণত 1.5 আসে। এবং অন টপ অফ দ্যাট আপনার প্রতি বছর 12টা হলিডে আছে, 12টা হলিডে পাবে এবং সিক ডে পাবে এবং অ্যানুয়াল লিভ পাবে। একটা লোক সারা বছর কাজ করলো, সে হয়তো বছরে 1 মাস 1.5 মাসের জন্য কোথাও ভ্যাকেশনে গেল, ঘুরতে গেল। সো অনেক জবে যেটা সাধারণত হয় না সেটা এখানে পাচ্ছে। সো অনেক ধরনের বেনিফিট এখানে আছে। এর বাইরে আরেকটা বেনিফিট এখানে আছে যেটা এটা অনেক জায়গায় ল এনফোর্সমেন্টে আমি বলবো যে জব এই বেনিফিটটা আছে, সেখানে হচ্ছে আপনার প্রমোশনের ক্ষেত্রে। আমাদের এখানে একজন অফিসার যখন ঢুকে সেখান থেকে সে তার প্রমোশন ইচ্ছা করলে সে পরবর্তী সে ডিটেকটিভে আসতে পারে, ডিটেকটিভ থেকে সার্জেন্ট থেকে লিউটেন্যান্ট থেকে ক্যাপ্টেন, কিন্তু আপ টু ক্যাপ্টেন। সো এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু তার স্যালারি বাড়তেছে। সো এটা একটা আমি বড় ধরনের অপরচুনিটি, বিগ অপরচুনিটি। তাহলে এক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে আমরা তো সবসময় যেটা চাই যে আমি যখন একটা সার্ভিসে বা আপনি একটা চাকরিতে যাব, বিশেষ করে সরকারি চাকরিতে যাব, তখন অবশ্যই, কারণ সবসময় একটা ধারণা আছে যে আমাদের বিশেষ করে আমেরিকায় সরকারি চাকরির থেকে বেসরকারি চাকরিতে বেতন বেশি পাওয়া যায়, এরকম একটা কথা আছে। কিন্তু সেক্ষেত্রে আপনার কাছে যেটা আমি জানতে চেয়েছিলাম যে আমাদের ইনিশিয়াল বেতনটা কত শুরু হবে। আমার কাছে একটি চার্ট আছে, আমি বলি দেখুন বিষয়টি সঠিক কিনা। যে স্পেশাল অফিসারের বেতন যেটা একদম যোগদানের সময় যখন শুরু হয়, যেটা বলেছিলাম $39,206 দিয়ে শুরু হলো, ঠিক 1 বছর পরেই সেটা $40,502 যাচ্ছে। 2 বছর পরে দেখছি $41,797 যাচ্ছে। 3 বছর পরে $43,093 যাচ্ছে। 4 বছর পরে $44,388 হচ্ছে এবং 5 বছর পরে সেটা বৃদ্ধি পাচ্ছে $56,508। এটা তো অনেক একটা বড় সুযোগ। যাই হোক, বাট আপনি যেটা বললেন এটা কিছু অংশে কারেক্ট, কিছু অংশে ফুললি কারেক্ট না। এই কারণে এখানে তারা কিন্তু ওই ডিটেলস ওখানের মধ্যে একটু বলে দিছে, এর বাইরেও এটার সাথে কিছু অ্যাড হবে, $5,000 অ্যাড হবে, সেটা যে স্পেশাল অফিসার ওয়েপন্স ডিটেকশন, রাইট, এক্স্যাক্টলি, সিস্টেম ট্রেনিং, এগুলো কিন্তু তার 5,000 সে ওখানে অ্যাড হলে কিন্তু এই স্যালারিগুলো আরো বেড়ে যাচ্ছে, আরো জাম্প করতেছে উপরের দিকে। সো এর এখানে আরেকটা হচ্ছে যখন নাকি তার আমাদের যেই কন্ট্রাক্ট, কারণ আপনি জানেন যে স্যালারি যখন বাড়ে প্রত্যেকটা কিন্তু প্রতি 5 বছর পর একটা কন্ট্রাক্ট হয় গভর্নমেন্টের সাথে। তো আমাদের কন্ট্রাক্ট পুরানো যে কন্ট্রাক্টটা সেটা এই বছর শেষ হয়ে যাচ্ছে। তো আগামী এপ্রিল, দ্যাট মিনস আফটার লাইক 5-6 মান্থ
দেন উইল গেট দ্য নিউ কন্ট্যাক্ট। সো আচ্ছা। নিউ কন্ট্যাক্টে আমাদের এই স্যালারিটা আরো অনেক বেশি আরো বাড়বে। বাড়বে। এখন যেটা বললাম ইনিশিয়াল এটার থেকে শুরু চেয়ে অনেক করে বেশি বাড়ছে। এর থেকে আরো বাড়বে। প্রিয় দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে কতটা সুযোগ এই চাকরিতে। আপনাদের এই চাকরিতে আসলে কাজের ধরনটা কেমন? গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আসলে এটা কমিউনিটি অনেকেই জানে না যে এটা আবার কি ধরনের কি কাজ কি। তো সেখানে মূলত এজ এ ল এনফোর্সমেন্ট অফিসার হিসাবে আমরা যেহেতু ল এনফোর্সমেন্ট অফিসার, আমাদের মূলত কাজটা হচ্ছে প্রোটেক্ট পাবলিক লাইফ অ্যান্ড প্রপার্টি অ্যান্ড প্রিজার্ভ পিস। আমরা সেখানে মানুষের জীবন সম্পদ সেফটি দিয়ে রক্ষা করে আমরা সেখানে একটা শান্তি স্থাপন করি। তো নিউ ইয়র্ক সিটি হেলথ অ্যান্ড হসপিটাল ইজ দ্য লার্জেস্ট হেলথ কেয়ার ফ্যাসিলিটি ইন দ্য ইউনাইটেড স্টেট। নিউ ইয়র্ক সিটি হেলথ অ্যান্ড হসপিটাল সবচেয়ে বড় হেলথ কেয়ার সিস্টেম। সেখানে কিন্তু আমরা আপনার ল এনফোর্স এবং নিরাপত্তা দিয়ে থাকি। তো আমাদের যেই সেখানে শান্তি রক্ষার জন্য যেই কাজগুলো আমরা করি, আমাদের হসপিটালের প্রত্যেকটা এক্সিট এবং এন্ট্রেন্সে আমাদের আলাদা কিছু পেট্রোল থাকে 24/7, এবং টোটাল নিউ ইয়র্ক সিটির 5টা বড়োতে 45 ফ্যাসিলিটিস আমাদের আছে। এবং এই 45 ফ্যাসিলিটিসে আমরা আমাদের হসপিটাল পুলিশ সেখানে নিরাপত্তা এবং যে কোনো ধরনের ক্রাইম সেখানে আমরা দমন করে থাকি। এবং সেজন্য প্রয়োজনে কেউ যদি কোনো ক্রিমিনাল অফেন্স সেখানে করে, আমরা ক্রিমিনাল সমন দিয়ে থাকি। আবার হসপিটালের বাহিরে আমাদের যে জিওগ্রাফিক্যাল এরিয়া, সেখানে কেউ যদি কোনো পার্কিং ভায়োলেশন করে অথবা কেউ যদি ইলিগাল পার্কিং করে, সেখানেও কিন্তু আমরা পার্কিং সমন ইস্যু করে থাকি। অন দ্য টপ অফ দ্যাট, ইভেন কেউ যদি কোনো ল ব্রেক করে আমাদের জিওগ্রাফিক্যাল এরিয়াতে, সেই ক্ষেত্রে আমরা প্রয়োজনে তাদেরকে অ্যারেস্ট করি, এবং অ্যারেস্ট করার পরে তাদেরকে প্রয়োজনীয় যে প্রসিডিং আছে সেগুলো আমরা আনটিল কোর্ট পর্যন্ত আমাদের কাজকর্ম, আমাদের কাগজপত্র আমরা সাবমিট করতে হয় আমাদেরকে। শেষ প্রশ্ন, হাতে আমাদের সময় নেই, যে কারণে যদিও আরো কিছু প্রশ্ন আমরা হয়তো করতে পারতাম সুযোগ সুবিধা সংক্রান্ত। শেষ প্রশ্ন হচ্ছে যে আপনাদের এই চাকরিতে আসার জন্য কি সিটিজেনশিপ থাকতেই হবে, নাকি গ্রিন কার্ড হোল্ডার যারা আছে তারাও ঢুকতে পারবে? অ্যাকচুয়ালি নো, দ্য নিউ ইয়র্ক সিটি হেলথ অ্যান্ড হসপিটাল, এবং যেহেতু আমাদের এই জবটা একটা ল এনফোর্সমেন্ট এজেন্সি, সো ল এনফোর্সমেন্ট এজেন্সিতে কখনোই কোনো গ্রিন কার্ড আপনার রিকোয়ার্ড হচ্ছে সিটিজেনশিপ। সো যেই কোনো লোক এখানে আসতে হলে প্রথম শর্ত হলো তাকে সিটিজেন হতে হবে, ইউএস সিটিজেন হতে হবে। আচ্ছা, ইউএস সিটিজেন হতে হবে এবং তার মোর দ্যান 20 ইয়ার্স ওল্ড থাকতে হবে, হাই স্কুল গ্রাজুয়েশন থাকতে হবে, এই জিনিসগুলো, এবং তাকে নিউ ইয়র্ক সিটি রেসিডেন্স হইতে হবে। যেহেতু সে 5টা বড়োর মধ্যে যে কোনো একটা বড়োতে সে বসবাস করে, দ্যাটস ওকে। আচ্ছা, তাকে এই জিনিসগুলো থাকতে হবে। এটাই মূলত। তো আপনি আমাদের এই নতুন প্রজন্ম যারা আছেন, আমাদের বাংলাদেশি আমেরিকান যারা আছেন, যে ইয়াং ফোর্স যারা আছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন একজন অফিসার হিসেবে? তাদের উদ্দেশ্যে আমি বলবো, যেহেতু আমি বলবো যে অনেকের ড্রিম থাকে তারা দে বিকাম এ ল এনফোর্সমেন্ট অফিসার, বিকাম এ পুলিশ অফিসার। সো যাদের এই ধরনের কোনো ড্রিম আছে, তারা ইচ্ছা করলে এই জবে তারা ট্রাই করতে পারে। দে ক্যান বিকাম এ হসপিটাল পুলিশ অফিসার। দিস ইজ ভেরি গুড অপরচুনিটি। এবং আমি বলবো যে আজকের এই যে আমাদের যে প্রোগ্রামটা, এটার মাধ্যমে একটা সুবিধা হলো, যেহেতু ফেব্রুয়ারির 4 তারিখ থেকে তারা পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে, যারা ইন্টারেস্টেড তারা তার পূর্বেই মোটামুটি কিছু প্রস্তুতি নিতে পারে। তারা তার পূর্বেই তাদের যে বিভিন্ন পেপারসগুলো তারা রেডি করতে পারে। ফর এক্সাম্পল, তাদের যেই বাংলাদেশ থেকে যারা পাশ করে আসছে তাদের সার্টিফিকেটগুলোকে তাকে ইভ্যালুয়েট করতে হবে এই চাকরির জন্য। তারা এর ভিতরে তারা সার্টিফিকেটগুলো তাকে ইভ্যালুয়েট করে তারা মোটামুটি ভাবে তারা রেডি থাকতে পারে। যখনই ফেব্রুয়ারি আসবে তখনই যাতে প্রস্তুতি নিতে পারে। অনেক ধন্যবাদ জনাব ইকবাল মোর্শেদ, আপনার এই চমৎকার আলোচনা এবং চমৎকার সংবাদটা পরিবেশন করার জন্য, যাতে আমাদের তরুণ প্রজন্ম যারা আছেন, বাংলাদেশি আমেরিকান যারা আছেন, তারা এখানে যেতে পারে এবং চাকরি করে তারা পরবর্তীতে পড়াশোনাও করতে পারেন, সেক্ষেত্রেও কোনো বাধা নেই। সত্যি আপনার এই চমৎকার আলোচনার জন্য আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। থ্যাঙ্কস ফর হ্যাভিং মি।
আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এই অনুষ্ঠানে দুটো সুখবর বা দুটো ভালো খবর দিয়ে শুরু করেছিলাম এবং শেষ করতেও চাচ্ছি সেই শুরু খবর দিয়ে। প্রথমে আমরা বলেছিলাম নিউ ইয়র্কে প্রথম বাড়ি কিনতে সিটি দিচ্ছে $100,000 সহায়তা, যেটাকে হোম অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম আমরা বলছি। সেটার মাধ্যমে কিভাবে আমরা এই অর্থটা পেতে পারি এবং একটা স্বপ্নের বাড়ির মালিক হতে পারি, এবং দ্বিতীয়ত তো আমাদের জীবন বা ভবিষ্যৎ গড়বার জন্য একটি ভালো চাকরি, যেটা আমরা বলেছি হসপিটাল পুলিশ অফিসার হিসেবে বা আমাদেরকে স্পেশাল অফিসার হিসেবে হসপিটাল পুলিশের যে চাকরি, যেটা অত্যন্ত আকর্ষণীয়, লোভনীয়, নানান সুযোগ সুবিধা আছে, সেই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। যারা এটা নিয়ে চিন্তা করতে চান তারা অবশ্যই ফেব্রুয়ারি মাসে আবেদন করে এই চাকরিতে আসতে পারেন। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।